বিপ্লব দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনার জন্য রয়েছে গালিব আবরারের লেখা রিসভা তৃতীয় পর্ব। আরে, আয়না গেল কোথায়? এখন আমি কি করব? আয়না ছাড়া রিসভাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিসভা বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিসভা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞেস করলাম, এখন কয়টা বাজে? আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 12টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিসভা অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলে কোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর, কোনো জন্তু জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিসভা কোথায়। তারই তো আমাকে বলে দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টি সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণে থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করেছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিসভা মিলে যে ফন্দি এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবলি? আমি সবকিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিসভার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাই না। এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছের মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে একটা ধারালো তরবারি বের করে রিসভার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিসভার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তোর শেষ ইচ্ছাটা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিসভার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না। আমার এই ইচ্ছেটাও অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাব না। ডোরিয়া বলল, রিসভাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে ও এমন একটা কাজ করার সাহস পায় কি করে? তাই ওর সাথে তো দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভড়কে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সবকিছু করতে পারস, সামান্য একটা ইচ্ছে পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছের কথা বলে লাভ কি? নে নে, আমার মাথা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল। গড়গড় শব্দ করতে করতে বলল, আমি ডোরিয়া, আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছে পূরণ করা হবে। রিসভাকে এখানে নিয়ে আসছি। রিসভার মা বলল, না না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজে আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় উপর থেকে রিসভাকে নিচে ফেলল। রিসভার পায়ে শিকল দিয়ে বাঁধা। চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিসভার কাছে গেলাম।
রিস্পা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম। নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না। তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিস্পা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না। তুই রিস্পাকে দেয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ। তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখনো আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভিতর থেকে আয়নার ছোট একটা ভাঙা টুকরো বের করে সোজা রিস্পার গলায় চালিয়ে দিলাম। রিস্পা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। ডোরিয়া গর্জন দিয়ে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুই ওর সাথে জড়িত? এই বলে রিস্পার মায়ের বুকে তরবারিটা বেঁধে দিল। আমি চলে গেলাম একটু আগে। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ? এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব, এমন সময় চোখ পড়ল যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরো নিয়ে জামার ভিতরে ঢুকিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়ব না। আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে ডোরিয়া কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। রিস্পা এখন হাসছে। ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিস্পাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিস্পাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিস্পাও চলে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো। ডোরিয়া তো চাইলেই এখনই আমাকে মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশনি পেয়েছি। তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কোনো কথা নয়। খুব ভালোভাবে কাটছিল দিনগুলো। রিস্পার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম, কে? স্যার, আমি রিস্পা, আমাকে বাঁচান। রিস্পার এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। রিস্পা কি তাহলে মুক্তি পায়নি? জানতে হলে